আপনার কাছে এই বিষয়টা আসলে কতটা বাস্তবসম্মত মনে হচ্ছে যে শেখ হাসিনা কি আসলে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে যাবে, এবং সেটা শোনা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে এমনটা হতে পারে, আমার মনে হয়? হ্যাঁ, উনি যেটা বলেন এটা করেন। তো সেই জন্য আমার মনে হয় শেখ হাসিনার এই ডিসিশনের ফলে তারিক জিয়ার সরকারের গুম হারান, কারণ তারা বেশ কষ্টে প্রটেক্ট করেন, তাহলে আপনার কিছুদিন দেশে থাকলে আন্দোলন দানা বেঁধে আসবে। আর যদি প্রটেক্ট না করেন, মেরে ফেলেন, তাহলে কিন্তু তাৎক্ষণিক আন্দোলন হয়ে বদনাম নিয়ে ওনার সরকারের হয়তো শেষ। আমার এই জায়গায় আসলে আরেকটা প্রশ্ন আছে আপনার, সেটা হচ্ছে শেখ হাসিনা যদি সিদ্ধান্ত নেন যে ডিসেম্বরে ফিরে যাবেন, আপনিও কি তার সঙ্গে যুক্ত হবেন? আপনিও কি ডিসেম্বরে ফিরবেন? শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন আর তার যদি মৃত্যু হয়, তাহলে তিনি তো আপনার অমরত্ব লাভ করে ফেলবেন। আর ভারতে যদি ওনার মৃত্যু, আমাদের প্রত্যেকের মৃত্যু হবে, আর ওনারও বয়স হয়েছে, মৃত্যু তো হবে একদিন। বিদেশে মাটিতে মৃত্যু হলে এক ধরনের, স্বদেশের মাটিতে মৃত্যু হলে অনেক অনেক আপনার অমরত্ব লাভ করার সম্ভাবনা আছে। সুতরাং শিখেন গো। এবং আমার মনে হয় যে তখন বিভিন্ন লোকজনও যাতে এরকম লোকরে না মারা হয়, কারণ দেশে একটা তো অরাজকতা, এই অরাজকতা যদি, কারণ তারিক জিয়া সাহেব চাইবেন দেশের স্থিতিশীলতা হোক, তারিক জিয়া চাইবেন দেশে। বুঝতে পারছি, আপনি ইতিমধ্যে এটা বলেছেন। আমার প্রশ্নটা ছিল যে শেখ হাসিনা যদি ফেরেন, আপনিও কি তার সঙ্গে ফিরবেন কিনা? আমি জানি যে আমাদের সহকর্মী অনেকেই, হ্যাঁ, আমি জানি না কে কে ফিরবে, অনেকেই তখন স্বদেশে ফিরবে, হ্যাঁ, এবং তারা গিয়ে সারেন্ডারও করবে। টানা 15 বছর ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগের যে হঠাৎ এই যে পতন হলো, এই পতনের পেছনে কারণগুলো আপনার কাছে কি মনে হয়? আমি ঠিক জানি না। একটা হচ্ছে যে দেশ খুব উন্নতি করতেছিল, অনেকগুলো দেশ, আমি যখন বিদেশে অনেকের সাথে বাংলাদেশের এই অভাবনীয় সাফল্য, হ্যাঁ, টানার 6.8%, হাইয়েস্ট, ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 3টি বেস্ট পারফর্মিং ইকোনমির মধ্যে বাংলাদেশ, তখন অনেকে ইউরোপিয়ানরা বলতো তোমরা তো উন্নত হয়ে যাবে, উন্নত হলে তোমরা তো আমাদের সাহায্য চাইবে না। হ্যাঁ, তাদের কাছে একটা ওয়ারি অনেকের কাছে ছিল যে বাংলাদেশ উন্নত দেশ হয়ে গেলে আমাদের কাছ থেকে তো আর সাহায্য টাহ্য চাইবে না, এই জন্য একটা অনেকের ধারণা ছিল। ইটস এ মাইল্ড অ্যাপ্রোচ, যে তোমরা বেশি ভালো করে ফেলতেছো, এটা একটা সমস্যা। আর আমরা উন্নয়ন নিয়ে বেশি মাথা, তারপরে ষড়যন্ত্র কে কি করছে জানি না আমরা। শেখ হাসিনার দুটো মেইন অবজেক্টিভ ছিল, একটা তিনি দেশের উন্নয়ন করবেন, 2041 সালের মধ্যে বাংলাদেশকে বিদেশির মতো করবেন, যে মানুষের জীবনে নিশ্চয়তা দিবেন, একটু উন্নত সমৃদ্ধশালী স্থিতিশীল অর্থনীতি। আরেকটি হচ্ছে দারিদ্র বিমোচন, সেই জন্য উনি সবচেয়ে বেশি এমফেসিস দিয়েছেন এবং দারিদ্র দূরও করেছেন। কোথায় 42% ছিল, সেইটা 18%, আর অতি দারিদ্র তিনি 5.6% নিয়ে আসছেন। সংজ্ঞামতে 5%-এর নিচে হলে দেশ দারিদ্র মুক্ত হয়। আমরা চেয়েছিলাম 2030 সালের মধ্যে ক্ষুধামুক্ত বাংলাদেশ করব। যাই হোক, আমাদের স্বপ্ন পূরণ হয় নাই, সেখানে থাকলে হয়তো হতো, এখন তো তলানিতে চলে যাচ্ছে। মানে 24-এর গণ আন্দোলনের সময় যে শত শত শিশু, তরুণ, কিশোর, যুবক, এই যে যাদের প্রাণহানি হলো, এই জন্য কি আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত? আপনার কাছে কি মনে হয়? এই অত যেটা আপনি নাম্বার পেয়েছেন, এই 1400, এগুলো সব তো বানোয়াট। আমি প্রথম আলো, আমি আসলে 1400 বলিনি, আমি বলেছি শত শত। মানে না, এত লোক তো মরে নাই। আপনার এদের তথ্য অনুযায়ী বাংলাদেশের সরকার বিরোধী পত্রিকা সমকাল, প্রথম আলোর, ডেইলি স্টার, আমি প্রত্যেকদিন কয়জন মারা গেছে ওরা হিসাব দিত, আমি ওদের অ্যাড করে দেখলাম যে 16ই জুলাই থেকে আপনার 5ই অগস্ট সর্বমোট 329 জন মারা গেছে। আর 5 তারিখের পরে কিভাবে হিসাব করেছেন, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে জুলাই শহীদের যে তালিকা, সেখানে কিন্তু নিহত সংখ্যা বলা হচ্ছে 843 জন। আর জাতিসংঘের অনুসন্ধানে তারা বলছে 1400 জনের মতো হতে পারে মারা গেছেন। আর পুলিশ সদর দপ্তরের একটি পরিসংখ্যান আছে যেখানে বলা হচ্ছে 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। সরকার যেটা রিপোর্ট দিয়েছেন 834 জন, সেইটা 1 জুলাই থেকে 15ই অগস্ট পর্যন্ত যতজন মারা গেছে, এর মধ্যে কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ সাপের কামড়ে, কেউ পানিতে পড়ে, কেউ নর্মাল মৃত্যু হয়েছে। আর এই 834 জন থেকে আবার
একবার দেখা গেল যে 51 জন জীবিত হয়ে আসছে, আরেকবার দেখা গেল 21 জন, এখনো প্রতিদিন দেখি অমুক ক্লেম করে যে আমি জীবিত। এইটা যেহেতু সরকার অনেক টাকা টুকা দিবেন, তাই মতলববাজরা তাদের এই জুলাই হত্যাকারী হিসেবে অনেকেই, শুধু নাম্বারটা ইজ নট রাইট। ইউএন এর প্রাথমিক রিপোর্ট যেটা ঢাকার থেকে প্রথম যেটা করে, তারা তখন বলেছিল 650, এবং বলেছিল এর বড় সংখ্যক হচ্ছে মানে আন্ডার এজ লোকজন। হ্যাঁ, এবং দ্যাট ওয়াজ মোর অ্যাকুরেট। আমাদের কাছে যে তথ্য আছে, অধিকাংশ লোক মনে করে যে কিশোরের নাম এই নিষেধাজ্ঞা ঠিক হয় নাই, আর কোন ডেমোক্রেটিক কান্ট্রিতে নিষেধাজ্ঞা ইজ ইররিলেভেন্ট। আপনি এটা তো জুরজারমূলক হয়ে গেছে বাংলাদেশে। হ্যাঁ, এটা আর্মির ব্যাকিং এ, এটা জুরজার একটা সন্ত্রাসী লোক এটা কাজ করতেছে। আর অবশ্য কিছু বিদেশিরও নাকি এর সাথে, বিদেশিরা তো সবসময় বাহাবা দিবে, দেশের ক্ষতি হলে তারা তো ভালো অবস্থানে থাকবে। আপনি তাদের উপর আওয়ামী লীগের ভবিষ্যৎ আপনার কাছে কি মনে হচ্ছে? আওয়ামী লীগটা হচ্ছে কি? আওয়ামী লীগ হচ্ছে মানুষের অভিব্যক্তির প্রকাশ, মানুষের স্পন্দন। যতদিন দুনিয়াতে মানুষের আশা আকাঙ্ক্ষা থাকবে, আপনার অধিকার আদায়ের সংগ্রাম থাকবে, আওয়ামী লীগ টিকে থাকবে। শুধু আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো। দিনে দিনে দেশে যে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে, তার ফলে মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হবে। তখন মানুষ আবার এই তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম, তাতে আওয়ামী লীগ পুনর্জীবিত হবে। 5 আগস্ট 2024 আওয়ামী লীগ সরকারের পতন হয় রক্তাক্ত গণ অভ্যুত্থানের মুখে, এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন ঢাকায় ছিলাম। আমি বস্তুত নিউ ইয়র্কে ছিলাম। আমি নিউ ইয়র্ক থেকে ঢাকায় 29শে জুলাই ভোরবেলা আপনার পৌঁছি, এবং 5 তারিখে আমি ঢাকাতেই ছিলাম। আমি টেলিভিশনে দেখতেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে হেলিকপ্টার করে, বিমানে করে অত্যন্ত সম্মানের সাথে ভারতে পাঠিয়ে দিয়েছেন আমাদের তৎকালীন সামরিক মানে যারা কর্তৃত্বে ছিলেন। কিন্তু সেনাপ্রধান তো বলেছেন যে তিনি এটা জানতেন না যখন তাকে। আমি জানি না, আমরা টেলিভিশনে, জাতীয় সব টেলিভিশনেই দেখাচ্ছিল যে উনি হেলিকপ্টার করে ওখান থেকে নামতেছেন গাড়ি থেকে, এবং তারা আরেকটা যাতে উঠলেন। আমরা দেখলাম যে সরকারি ভাবেই এবং দল বল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, তার সভাসদ, মন্ত্রী পরিষদ লোক সব আছেন সাথে, ওরা নিয়ে পৌঁছায় দিচ্ছেন হেলিকপ্টারে, তারপরে ওখান থেকে ভারতে। সুতরাং এইসব যে পালানো তো না, তাকে কোথাও নিরাপত্তা কারণে তারা পৌঁছে দেন, এগুলো পরে তো আমরা টের পেলাম। সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি এই বিষয়টি নিয়ে কথা বলছিলেন যে তিনি, তার যে বক্তব্য সেটা হচ্ছে যে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জানতেন যে আসলে 5ই আগস্টের মতো এরকম একটা পরিস্থিতি হতে পারে, যে কারণে তিনি তার নিকট আত্মীয়দেরকে 5 আগস্টের আগেই বাংলাদেশ থেকে বাইরে চলে যেতে সহায়তা করেছেন, কিন্তু তার নিজের দলের নেতাকর্মীদেরকে আসলে এই বিষয়ে সতর্ক করেননি, বরং তাদেরকে অরক্ষিত রেখে তিনি ভারতে চলে গেছেন। তো আপনাদেরকে কি এই বিষয়ে সতর্ক করা হয়েছিল? মানে আপনি নিজে ঢাকা ছিলেন, আপনাকে কি বলেছিল যেরকম হতে পারে? কেউ কোনো সতর্ক করেনি। আসিফ নজরুল সাহেব তো অনেক কথাই বলেন। একবার বললেন যে শেখ হাসিনার সরকার 26 লক্ষ ভারতীয়কে চাকরি দিয়ে বাঙালি ছেলে মেয়েদের চাকরি দেয় না। তো ওনার বক্তব্যটা আসা সঠিক না, এটা ওনার ধ্যান ধারণা, হয়তো চিন্তা ভাবনার থেকে উনি বলেন। সময় সময় উনি পরিবর্তন হন, আগামীতে হয়তো পরিবর্তন হবেন না, আমরা কিছুই জানি না। ইনফ্যাক্ট আমি 29 তারিখ ঢাকায় পৌঁছি, তারপরে ওই দিন সন্ধ্যা আমি চেষ্টা করি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ। 2-3 দিন আমি চেষ্টা করেছি, কিন্তু সামহাও আমি তো ওনার অফিসারদের পিএস এবং ওদের রিকোয়েস্ট করেছি, আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট তখন পাইনি। আমি ঢাকাতে, মানে আপনি তো ধরেন একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ এমপি, তারপরে আপনি 2-3 দিন চেষ্টা না করেও সেই সময় এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে দেখা না পাওয়ার কারণ কি? প্রথমত আমি প্রাক্তন তখন, হ্যাঁ আপনি জানেন যে আমার কিন্তু সংসদ সদস্য তো, সিলেটে 1 আসনের সংসদ সদস্য ছিলেন আপনি তখন। আর যেটি হলো যে এমনি সময়ও মাননীয় প্রধানমন্ত্রীর অনেক সময় সাক্ষাৎ সহজ না, হ্যাঁ,
কারণ অনেক লোকজন ঘুরে বেড়ায়, আর ওই সিকিউরিটির নাম দিয়ে ওনারা একটু বেশি কড়াকড়ি করেন আর কি, সুতরাং সমস্যা আছে। যাই হোক, সেটা বড় কথা না। আমরা ওনাকে টিভিতে দেখতেছি সব দুর্ঘটনা, বাসায় ছিলাম। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি দিল্লিতে সংবাদ সম্মেলন করার সুযোগ পাওয়ায় বেশ চটেছে বিএনপি সরকার। এমনকি আপাতত ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? অনেকটা ছেলে খেলার মতো অবস্থা, ওইটা কোন কূটনৈতিক নিয়মে পড়ে না। আপনার তারিক জিয়া সাহেব অনেকদিন লন্ডনে ছিলেন, আমাদের কিছু বঙ্গবন্ধুর খুনি আমেরিকা কানাডায় ছিলেন, আমরা সেই সরকারকে বলেছি, কিন্তু তাই বলে এই কন্ডিশন আমরা কখনো দেওয়ার কথা চিন্তাও করিনি। আর এটা মনে হয় একটা ছেলে খেলার মতো, যে তুমি এই করো নাই করো। হ্যাঁ, আই ডোন্ট নো, আমি এই জন্য এই নিয়ে খুব কমেন্ট করতে পারবো না। ভারত একটা গণতান্ত্রিক দেশ, ওখানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে। হ্যাঁ, আমরা সেটা বহু বছর ধরে দেখছি, এবং এইটা একটা প্রাইভেট গ্রুপ, ফেডারেশন অব ফরেন করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন, এফসিসি বলে বোধহয়, তারা আয়োজন করেছে। ভারত সরকার স্বাভাবিকভাবে এই একটা প্রাইভেট গ্রুপকে নিষেধ করবে না, এটা ওর জেনারেশন ওনারা হইচই করেছেন। কিন্তু এই যে বিএনপি সরকারের সঙ্গে ভারত সম্পর্ক নিবিড় করতে যাচ্ছে, এরকম তো নানা রকম মানে দেখা যাচ্ছে, নানা রকম বক্তব্য, বিশেষ করে যে নতুন যে রাষ্ট্রদূত রয়েছেন ভারতের হাই কমিশনার বাংলাদেশে দীনেশ ত্রিবেদী, তিনি বারবার বলছেন যে আসলে মানে দুই দেশের সরকার প্রধান সরাসরি বৈঠক করলে দ্বিপক্ষীয় বিভিন্ন সমস্যা ও মতপার্থক্য সহজে সমাধান করা সম্ভব। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনা ভারতে অবস্থান করার সময়ে বিএনপি সরকারের সঙ্গে ভারত আসলে সম্পর্ক ভালো করতে পারবে? একজন কূটনীতিবিদ হিসেবে আপনি যদি বলেন আর কি। হ্যাঁ, নিশ্চয় করতে পারে। আপনার ধরুন, এই যে তারেক জিয়া সাহেব লন্ডনে বহু বছর ছিলেন, আমাদের সাথে ইংল্যান্ডের খুব ভালো সম্পর্ক উনি থাকা অবস্থায়। আপনার আমেরিকা এবং কানাডায় খুনিরা ছিল, কিন্তু তাদের সাথে আমাদের খুব সুসম্পর্ক ছিল। এই একটা, কারণ আমাদের ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ডে একটা ইস্যুর প্রতি কোনো সম্পর্ক না, মাল্টিফেসেটেড, বহুপাক্ষিক সম্পর্ক, একাধিক বিষয় আমাদের, এবং সেটা দেশের স্বার্থ বিষয়। কোনো ব্যক্তি এই ধরনের আপনার কি বলবো, মানে বাহাবা পাওয়ার ইস্যু নিয়ে সম্পর্ক না। সুতরাং এই মানে বরং তারেক জিয়া সরকার তাদের বহুপাক্ষিক কারণে ভারত আছে সুসম্পর্ক করা উচিত। ভারত চায় যে তার সকল প্রতিবেশীর সাথে সুসম্পর্ক করা, এবং দে আর মেনটেনিং ইট রিলেটিভলি প্রিটি গুড। কারণ একটা ইস্যু দিয়ে কখনো আপনার কূটনীতি হয় না। ভারত বাংলাদেশের সম্পর্ক দুই দেশের মধ্যে, আমরা যতগুলো ভারতের সাথে সম্পর্ক করেছি, আমি থাকতে যেমন ধরুন আপনার, আমরা এই নদী, বিরাট সমুদ্র সীমা পেলাম, আমরা সেইটা আলোচনার মাধ্যমে, বিভিন্ন আইনের মাধ্যমে পেয়েছি। আমরা যে বিভিন্ন এনক্লেভ ছিল ভারতের সাথে, সেটা সুসম্পর্ক করে এইগুলার আপনার নিশ্চয়তা দিয়েছি। আমরা কখনো ভারতকে অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা দেইনি, ভারত চাইলেও আমরা সেইটা গ্রহণ করিনি। কারণ দুই দেশের নিজেদের আপনার কি বলে স্বার্থটা দেখেছে, কোন দলের জন্য। কিন্তু সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কিন্তু বলছেন যে আদানির সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি করা হয়েছে, সেটা একটা অসম চুক্তি বাংলাদেশ করেছিল। আপনি যারা বিদ্যুতের সাথে সম্পর্কিত, আমি যেটা শুনেছি তাদের কাছ থেকে, আমি তার সাথে আমি শুনেছি যে বাংলাদেশে বিদ্যুৎ তৈরি করতে যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার, সেই ধরনের তখন ছিল না, এবং ইনভেস্টর আসলে পরে শুধু সে যে ইনভেস্ট করলো এমন না, তার কাছ থেকে যদি কিনতে হয়, অনেক টাকায় কিনতে হয়। সেই দিক থেকে বড় আদানি কোম্পানি তারা সস্তা এবং সহজে দিয়েছে। আচ্ছা, এই যে বিষয়টা, মানে অনেকে বাংলাদেশে তো এরকম একটা মানে ধারণা তৈরি হয়ে আছে যে ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক খুবই ভালো, এবং বিশেষ করে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন আন্তর্জাতিক স্তরে বিষয়টা কি আপনার কখনো মনে হয়েছে, আপনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যে আসলে এই যে ভারতের সঙ্গে আপনাদের যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে পশ্চিমা বিভিন্ন দেশের সঙ্গে আসলে আপনাদের সম্পর্কটা সেরকম
ঠিকঠাক ভাবে রাখা যায়নি, বিশেষ করে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘনের মতো ইস্যুগুলোতে পশ্চিমা দেশগুলো যে একটা মানে অস্বস্তি বা একটা উদ্বেগ জানিয়েছিল, সেই উদ্বেগ আসলে আপনারা শেষ পর্যন্ত নিরসন পশ্চিমা দেশগুলো করতে আমাদের পারেননি। কাছে উদ্বেগ জানায়নি। আপনার এই যে গুম এগুলোর তো ঘটনা বায়ান আমরা এখন বানোয়ার তথ্য শুনছি। কিন্তু পশ্চিমা মার্কিন দেশ যুক্তরাষ্ট্র তো মানে আপনাদের সময় শুনেন, একটা নিষেধাজ্ঞা দিয়েছিল র্যাবের আমাদের উপরে। সময় মার্কিন যুক্তরাষ্ট্র না, ইউএন এর অর্গানাইজেশন কিছু রিপোর্টিয়া আমাদের সর্বমোট ৭৯ জন গুম হয়েছে বলে বলেছিলেন। তখন আমি মার্কিন রাষ্ট্রদূতের সাথে আলাপ করেছিলাম। মার্কিন রাষ্ট্রদূত তখন বিশেষ করে ২ জনের গুম নিয়ে দেশে হইচই শুরু হয়। এক হলো ফরহাদ মাজহার, যে আপনার ফরিদার স্বামী, যিনি পরে অ্যাডভাইজার ছিলেন, তার গুম নিয়ে, কারণ উনি আওয়ামী লীগ ঘরানার লোক ওনাকে খুব পছন্দ করে। আর আরেকজন হচ্ছেন গিয়ে আমাদের এই এনার্জি স্টেট মিনিস্টার সাহেবের আপনার একটা ফ্যাক্টরিতে চাকরি করতেন, রিজওয়ানা হাসান, সৈয়দ রিজওয়ানা হাসানের বর। এই ২ জন যখন গুম হলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় খুব দুশ্চিন্তায় পড়লাম, কারণ সারা সরকার এটাতে হুমড়ি খেয়ে ফেলে। আমরা সর্বমোট একটা লিস্ট পেয়েছিলাম আপনার ইউএন রিপোর্টের কাছ থেকে 79। এর মধ্যে ৩৫ জন দেখা যায় তারা নিজের বাড়িতেই আছে, কোনো এক সময় হয়তো তারা নিখোঁজ হয়েছিল। কিন্তু এগুলো প্রচারণাটা খুব বাড়িয়েছেন ইউনূস সরকার আর আপনার এই তুলি, আপনার এরা প্রচারণা করেছেন সরকারকে ডাউন করার জন্য। এইগুলো সত্যতা নাই। বাংলাদেশে এত গুমটুম কখনো হয়নি, এবং ১-২ জন হলে আমরা সবাই জানি কে হয়েছে। এই যে বললাম ২ ফরহাদ মাহা, আমরা এরপরে দেখলাম যে ২ জনই জীবিত হয়ে আসছেন। হ্যাঁ, সো ওগুলোর বয়ানটা একটু বেশি। এগুলো কিন্তু এখন তো বিভিন্ন স্থানে গোপন কারাগার খুঁজে পাওয়া যাচ্ছে, র্যাব সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী বিভিন্ন কার্যালয়ের নিচে পাশে। এবং তার আগেও আমি সরকারের সাথে কাজ করেছি। কোনোদিন কেউ বাংলাদেশের কোন সরকারি কর্মচারী, বেসরকারি লোক কেউ কোনোদিন আয়নাগরের কথা বলেননি। এইটা ইউনূস সাহেবের তৈরি, আর কিছু আমাদের এনজিও এবং সুশীল সমাজ এটা তৈরি করেছেন। আয়নাগরের কোনো পাত্তা নাই। এগুলো একেবারে, এগুলোর জন্য যদি কিছু হয় তারা আর্মিকে বলতে পারেন, কারণ আর্মির ওখানে মধ্যে তার ইন্টিগ্রেশন শুধু সেলটেল থাকে, প্রত্যেক দেশেরই আছে। হ্যাঁ, বাট উই নেভার নিউ অ্যাবাউট আয়নাগর। এগুলো সব বানোয়াট। আমার প্রশ্নটা এটাই ছিল যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায়, তখন র্যাবের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এই যে ৫ই আগস্ট কেন্দ্রিক যখন যে এই গণ অভ্যুত্থান, সে সময় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকেও নানা রকমের বক্তব্য এসেছে যে সেনাবাহিনী যাতে তাদের উপরে কোনো রকম না করে। আপনার র্যাবটা তৈরি হয় আপনার খালেদা জিয়ার সময়। তারপরে র্যাব আপনার বহু লোক মেরে ফেলে এবং জনগণ অনেকে খুশি হয় জন্য কিছু সন্ত্রাসীদের ওরা মেরে ফেলে। তারপরে র্যাব এইসব, যেমন আপনার ধরুন ২০০৪-০৫ এই সময় র্যাব প্রায় হার্ট অ্যাটাকে ইয়াং লোকজনকে মেরে ফেলতো। আমার কাছে তখন ৫৫টা লিস্ট ছিল, ৫০ জনের লিস্ট ছিল। তৎকালীন যিনি আর্মি চিফ ছিলেন মাসুদ, তো উনি একবার আমাকে বললে, আমি বরং তুমি এই যখন লোক মারতেছো তোমাকে আমরা শুলে চড়াবো, আমার জুনিয়র। তাই তখন সে একটা এই কি নিয়ে নেয়, ইনডেমনিটি নিয়ে নেয়, বলে মোমেন ভাই আমি ইনডেমনিটি নিয়ে আছি, আপনারা আমাকে আর কিছু করতে পারবেন না। যাই হোক, হ্যাঁ, এই খুব বদনাম করে। র্যাবের কিছু কিছু লোক তো বাড়াবাড়ি করেছে অবশ্যই, এবং সেইটা পরবর্তীতে র্যাবের বাড়াবাড়িটা কমিয়েছে। এবং এই আমেরিকান সরকার আপনার ২০২৩ সালে না ২২ সালে, হ্যাঁ, তখন ওরা বলল যে তারা র্যাবের উপর, তবে আমেরিকা র্যাবের যে রুলস অফ এঙ্গেজমেন্ট, এটা আমেরিকা এবং ব্রিটিশ থেকে তৈরি করা। আমাদের র্যাবরা বললেন যে আমরা যে কাজটা করি আমেরিকার অ্যাডভাইজে করি, তারাই আমাদের ট্রেনিং দিয়েছে। পরবর্তীতে আমেরিকার ট্রেনিংটা বন্ধ করে দেয়, আর র্যাব তখন আর ট্রেনিংটা নেয় নাই। এতেও আমেরিকা একটু অসন্তুষ্ট ছিল। তারপরে তার উপরে স্যাংশনটা দিল।